2009 সালে অনার্সে ভর্তি হওয়ার পরে আমরা তো রিয়েলিস্টিক চর্চাটা করি। শেষের 2টা সেমিস্টার 11 এবং 12 সেমিস্টারে গিয়ে আমরা অনার্সে এক্সপেরিমেন্টাল ড্রয়িং অ্যান্ড এক্সপেরিমেন্টাল পেইন্টিংটা শুরু করি। তো তখনও আমার ভাবনাগুলো আসলে ক্লিয়ার ছিল না যে কি করব, কেন করব, কিংবা এখানে শৈল্পিক বিষয় কতটা থাকবে। ওইটা তো রিয়েলিস্টিক চর্চার সাথে সম্পূর্ণ একটু বাইরের একটু চিন্তাভাবনা, যেখানে নিজেকে অনেক বেশি প্রাধান্য দেওয়া। তো সেই ক্ষেত্রে রবীন্দ্র ভারতীতে অ্যাডমিশন নেওয়ার পরে মাস্টার্সে ক্লাস শুরু করলাম। তারপরে আমার যে গাইড ছিলেন নিখিল রঞ্জন পাল, নিখিলদা আমাকে বললেন যে নব, তুমি কিছুদিন আগে কলকাতা শহরটা ভালো করে ঘুরে দেখো, কলকাতার আশপাশটা ঘুরে দেখো, কলকাতা সম্পর্কে জানো, তারপরে তুমি কাজ করো। আর সঙ্গে সঙ্গে কিছু থিওরি ক্লাস চলতেছিল। আমার খুব মনে পড়ে শ্রেয়সী চ্যাটার্জি আমাদের ডিন এবং দেবদত্ত দা, এই দুইজন লোক মানে খুব বেশি অনুপ্রেরণা দিছে মানে ওইখানে গিয়ে কাজ করার জন্য। তো আমি কলকাতাকে যখন জানা শুরু করলাম কিংবা কলকাতাকে যখন দেখা শুরু করলাম আমার অন্তর্দৃষ্টি থেকে, তখন আমি ভয়ঙ্করভাবে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের ল্যান্ডস্কেপ দ্বারা আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই। আমার মনে পড়ে আমরা ওই সময়টাতে সময় সুযোগ পেলেই আমরা শান্তিনিকেতনে চলে যেতাম, মাত্র 3 ঘন্টার ডিস্টেন্স। তো ওই শান্তিনিকেতনে যাওয়ার সময় যে বিস্তর ল্যান্ডস্কেপ, ওইটা বেশ মনোমুগ্ধকর ছিল। তো তারপরে আস্তে আস্তে ল্যান্ডস্কেপ নিয়ে কাজ যখন শুরু করি তখন ওটার সাথে ফিগারেটিভ কিছু কাজ আসতে লাগলো, ওটাকেও করলাম। তারপরে যখন আস্তে আস্তে 2টা সেমিস্টার শেষ করার পরে দেখলাম যে কাজ আরও অনেক বেশি মিনিমাইজ হয়ে গেল, তখন কালারগুলোও চেঞ্জ হয়ে গেল, ফর্মগুলো চেঞ্জ হয়ে গেল। তখন আমার যে গাইড ছিলেন নিখিলদা, উনি বললেন যে নব, তুমি এই কাজগুলো করতে পারো, এই কাজগুলোতে মনে হয় অনেক বেশি তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এর ফাঁকে ফাঁকে আমার যে একটা ভীষণ রকমের অভ্যাস বলি, নেশা বলি, বিভিন্ন অঞ্চল ঘুরে ওই অঞ্চলের ফোক আর্ট কালেক্ট করা, বিশেষ করে বেঙ্গলের। তো এটা আমি যখন কলকাতাতে পড়াশোনা করেছি তখনও করেছি, তার আগে এখানেও যেমন আমাদের অঞ্চলে ফরিদপুর অঞ্চলের একটা শিল্প সমৃদ্ধ অঞ্চল, এই অঞ্চলের মনসা ঘট, লক্ষ্মীসরা, এগুলো খুব মানে বিখ্যাত সারা দেশ, ইভেন পশ্চিমবঙ্গে ওইটার অনেক বেশি কদর। এবং যারা আর্ট লাভার আছে তারা হয়তো বা সেই জিনিসগুলোই খুঁজে সংগ্রহ করতে চায়। তো আমি আস্তে আস্তে ওই জায়গাগুলোতেও যাওয়া শুরু করলাম, ওনাদের কাজ দেখলাম, ওনাদের সাথে কথা বললাম। তো ওনাদের যেই জিনিসটা আমাকে খুব বেশি আকৃষ্ট করে সেটা হলো ওনাদের শিল্পের যে সহজ সরল বক্তব্য, সেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। এবং পরবর্তীতে আমার এই ল্যান্ডস্কেপ কাজের মধ্য দিয়ে আমি দেখলাম যে আমার কিছু ফোক মোটিভও চলে আসতেছে। তো তারপরে আমি আরও মানে ঘোরা শুরু করলাম বিভিন্ন অঞ্চল, যেমন রাজশাহী, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, মানে বাংলাদেশের যেই অঞ্চলগুলোতে আসলে ফোক আর্ট নিয়ে কাজ হয়। তো ওইখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হলো যে অ্যাকচুয়ালি বাংলাদেশের ফোক আর্ট এখন অনেক বেশি, কি বলবো, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। কারণ এটা যেহেতু একটা বংশ পরম্পরা শিল্প, অনেকেই যেহেতু এখানে পয়সা কম, সেহেতু ফোক আর্টিস্টরা এখানে আর কাজ করতে চাচ্ছে না, কিংবা একটা জেনারেশন পরে হয়তো বা আর 2 জেনারেশন পরে, 1 জেনারেশন পরে আমরা ওইভাবে আর ফোক আর্ট শিল্পী মানে খুঁজেও নাও পাইতে পারি, বিশেষ করে মৃৎশিল্পে। তো তখন আমার ভিতরে ভাবনা কাজ করলো আসলে যে এদেরকে কিভাবে বাঁচায় রাখা যায়। তখন আমি মানে স্মরণ করলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার, কামরুল হাসান, রশিদ চৌধুরী। তো এরা কোনো একটা সময় ভীষণভাবে ফোক আর্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে মানে নিজের কাজগুলোকে ডেভেলপ করছে। তো ওই জায়গার থেকে তখন আমার কাজের ভিতরে আসলে আমি ফোক আর্টটারে প্রাধান্য দিতে শুরু করলাম, এবং এটা নিয়ে আমি এখন পর্যন্ত কন্টিনিউ কাজ করতেছি। আমি 2টা সিরিজ নিয়ে কাজ করি, 1 ল্যান্ডস্কেপ আর 2 ফোক। তো 2টা সিরিজই সমান হারে কাজ মানে চলতেছে। এবং সময় সুযোগ পেলে আমি যেটা করি যে ফোক আর্টিস্টদের কাছে যদি যাওয়া যায়, তাদের কাজ করার যে ধরন, তাদের কাজ করার যে শৈলী, সেটা একটু দেখে আরও অনেক বেশি অনুপ্রাণিত হই নিজের ভিতরে।
এটা যদি আমরা বলতে চাই এইভাবে, অনেকে হয়তো এটা জানেও না কিংবা মানেও না। কিন্তু আমরা যখন প্রত্যহ জীবনযাপনের প্রত্যেকটা দিন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমরা একটা প্ল্যান করে ফেলি সারাদিনে কি করব, যেটা আমরা পেইন্টাররা অ্যাজ এ লেআউট আমরা যেটা বলি, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা লেআউট প্রতিদিনই করে ফেলে। তো এইটা আসলে প্রত্যেকটা মানুষই শিল্পের সাথে বসবাস করে এবং প্রত্যেকটা মানুষই খুব নান্দনিক, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে যে সুন্দর একটা মন থাকে কিংবা সুন্দর দৃষ্টিভঙ্গি থাকে, এটা যেহেতু এই চর্চাটা আমরা করার চেষ্টা করি কিংবা করি, প্রত্যেকটা মানুষের অনেক দায়বদ্ধতা থাকে। তো আমরা যেই চর্চাটা করি অ্যাকচুয়ালি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে, যেই কাজগুলো আসলে করা উচিত কিংবা করতে চাই, অনেক সময় সেই কাজটা হয়তো বা করতে পারি না। আমার যেটা মনে হয় যে এই যে আমার কাজের ভিতর যে ফোক মোটিভগুলো আসতেছে, এটা দ্বারা একটা সোসাইটিকে আমি রিপ্রেজেন্ট করতেছি, যেটা আসলে মানুষ হয়তো বা সবসময় ফোক আর্টিস্টদের কাছে যেতে পারে না কিংবা সবসময় কালেক্ট করতে পারে না। কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে কিংবা বর্তমান আমাদের সমাজের যে নানা পেশা মানুষ আছে, তারা আসলে যাতে আমার ছবি দেখে অন্তত তাদের ভিতরে হয়তো বা এক ধরনের যদি আবেদন তৈরি হয় যে না, এই শিল্পগুলো হয়তো আমাদের নিজস্ব শিল্প কিংবা এটা আমাদের একটা স্বতন্ত্র শিল্প, তো সেটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি কিংবা এই মানুষগুলোকে যদি আমরা ফ্রন্ট লাইনে নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের শিল্পটা বেঁচে থাকবে। তো আমার এই কারণেই আসলে ব্যক্তি জীবনের সাথে কাজের এই সম্পৃক্ততা আমি রাখার চেষ্টা করি, যে না, যে আমাদের আশেপাশের যে এলিমেন্টগুলো আছে, যেগুলো নিয়েই আমরা বাঁচতেছি কিংবা বড় হচ্ছি কিংবা নিজেকে গ্রো আপ করতেছি, তো অনেক সময় ওই জিনিসগুলো ফোকাসের বাইরেই থেকে যায়। তো ওই জিনিসগুলোকে যদি একটু ফোকাস করা যায় আমার কাজের মাধ্যমে, তাহলে অন্তত আমার মনে হয় যে না, বাংলাদেশের ফোক আর্টটা বেঁচে থাকবে, বাংলাদেশের ফোক শিল্পীগুলো বেঁচে থাকবে এবং তাদেরকে আমরা অনেকভাবে হেল্প করতে পারবো এবং তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। তো এটা অ্যাকচুয়ালি আমার এক ধরনের দায়বদ্ধতা। তো এটা আসলে আমি চাই যে তারাও আমাদের মতো ফ্রন্ট লাইনে আসুক, কাজ করুক, মানুষ আমাদের শিল্প সম্পর্কে জানুক, মানুষ আমাদের সংস্কৃতি সম্পর্কে জানুক। আর আমার কাজ দ্বারা যদি একজন অনুপ্রাণিত হয়, সেটা আমার জন্য সৌভাগ্য। মনে করবো যে না, অন্তত একজন মানুষের ভিতরে বোধের সঞ্চার হয়েছে এবং সে আমাদের নিজস্ব শিল্প, নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। শিল্পী হিসাবে আমার অনুপ্রেরণার জায়গা শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, গণেশ পাইন, যামিনী রায়, এরা আমার শিল্পর অনুপ্রেরণা হিসাবে কাজ করে। আর আরেকটা কথা, যে আমি সবসময় প্রকৃতি এবং মাটির কাছাকাছি থাকতে চাই। সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করি যে উনি যেন এই সুযোগটা আমাকে সবসময়ের জন্য করে দেন, যে অলওয়েজ মাটির কাছে যাতে থাকতে পারি এবং প্রকৃতির মাঝখানে যাতে থাকতে পারি, কারণ প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে। আর এইটাই আসলে আমার কাজের অনেক বেশি অনুপ্রেরণার একটা জায়গা, যে আমি যত স্পেসে প্রতিনিয়ত আসলে আমরা তো স্পেস নষ্ট করতেছি, নানা রকম নগরায়নের ফলে আমাদের গ্রামীণ কনসেপ্টটা নষ্ট হয়ে গেছে, আমাদের অনেক বেশি আমরা শহরমুখী সভ্যতার দিকে ধাবিত হচ্ছি। তো আমাদের যে ব্যক্তি বাংলাদেশের যে গ্রামীণ যে কনসেপ্ট এবং আমাদের যে সংস্কৃতি, সেটা অনেকাংশেই বিলুপ্তর দিকে এবং আমরা অনেক বেশি পাশ্চাত্য সভ্যতার দিকে ঝুঁকে যাইতেছি। কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতিতে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার এত রিচ, তো এটা আসলে আমরা অনেক সময় ভুলেই যাচ্ছি। আমরা যদি গুহা যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত, আধুনিক সময় পর্যন্ত চিন্তা করে দেখি, রেনেসাঁ পিরিয়ড থেকে এবং বিভিন্ন ইজম আসছে, অনেক সময় ম্যাক্সিমাম সময় মানুষ হিসাবে মানুষকেই ছবির উপজীব্য বিষয় হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে, সাবজেক্ট হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে এসেও আমার কাছে মনে হয়েছে যদি মানুষ হিসাবে মানুষের পাশে থাকা যায়, এটাই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আর্টিস্টের একজন আর্টিস্টের বড় ধর্ম হবে, এটাই মানুষ হিসাবে মানুষের পাশে থাকা, মানুষের সাথে মিশে।